হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 3, অ্যাবজর্পশন অ্যান্ড ভ্যারিয়েবল কস্টিং। এই চ্যাপ্টার আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো অ্যাবজর্পশন অ্যান্ড ভ্যারিয়েবল কস্টিং এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাসে আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 3টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাট আমরা শিখব হচ্ছে নর্মাল প্রোডাকশন অঙ্ক। 2 নাম্বার ফরম্যাট আমরা শিখব হচ্ছে ফেভারেবল অ্যান্ড আনফেভারেবল ভ্যারিয়েন্সের অঙ্ক। আর 3 নাম্বার ফরম্যাট আমরা শিখব ফিফো অ্যান্ড লিফো মেথড। এই 3টা ফরম্যাটের মধ্যে থেকে যে কোনো ফরম্যাট থেকে প্রশ্ন আসতে পারে মানে আসবে। এখন কোন ফরম্যাট থেকে তোমাদের প্রশ্ন আসবে সেটা শেষের দিন বলে দিব, কারণ যে ফরম্যাটটা বলবো ওই ফরম্যাটটা তোমরা করবে, বাদ বাকি 2টা করবে না। এর জন্য আমরা সবগুলো ফরম্যাট করব এবং শেষের দিন বলে দেবো যে এই ফরম্যাট থেকে তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরছি। দেখতেছি যে এই 3 নাম্বার চ্যাপ্টার থেকে 2017 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 2018 সালে পার্ট সিতে একটা, 2019 সালে পার্ট সিতে একটা, 2020 সালে পার্ট সিতে একটা, 2021 সালে পার্ট সিতে একটা, 2022 সালে পার্ট সিতে একটা, 2023 সালে পার্ট বি এবং পার্ট সিতে 2টা প্রশ্ন এবং পার্ট সিতে একটা। তার মানে এই চ্যাপ্টার থেকে টোটাল 18 মার্কের ম্যাথ আছে। এবার 2024 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা ম্যাথ আছে। তোমরা পরীক্ষা দিবা 2025 সালে। 2025 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট বিতে একটা প্রশ্ন আসতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারকে আমরা কত মার্কে টার্গেট করে করব বলো তো দেখি? 14 মার্কে টার্গেট করব। 2017 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত প্রত্যেক বছরই পার্ট সিতে একটা করে প্রশ্ন আসে। তোমাদের পরীক্ষা যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট বিতেও একটা প্রশ্ন আসবে। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টার একটা অ্যানালাইসিসটা দেখে বুঝতে পারছো যে এই চ্যাপ্টারটা কোন পার্টের জন্য তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো যেহেতু আজকে এখানে আমাদের 3টা ফরম্যাট, আজকে আমরা বেসিক আলোচনা করব এবং ফরম্যাট 1 শুরু করব। তো শুরুতে এই চ্যাপ্টারের ক্ষেত্রে এই 3টা ফরম্যাটে অঙ্ক শুরু করার জন্য আমাদের কাজ হচ্ছে সবসময় আমরা 5টা স্টেপের মাধ্যমে অঙ্ক সমাধান করব। তাহলে ভ্যারিয়েবল এবং অ্যাবজর্পশন কস্টিং এই মেথডের ক্ষেত্রে, এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা কয়টা স্টেপের মাধ্যমে অঙ্ক সমাধান করব বলো দেখি? 5টা স্টেপ। এই 5টা স্টেপগুলি আমাদের করার পর আমাদের অঙ্কটা কমপ্লিট হবে। এর মধ্যে সর্বপ্রথম যে স্টেপটা সেটা লেখা আছে ক্যালকুলেশন অফ ওপেনিং, ক্লোজিং, প্রোডাকশন অ্যান্ড হচ্ছে কি বলো দেখি? সেলস। ইউনিটস। তাহলে ওপেনিং, ক্লোজিং, প্রোডাকশন অ্যান্ড সেলস, এখানে টোটাল 4টা। ওপেনিং, ক্লোজিং, প্রোডাকশন অ্যান্ড সেলস, এই 4টা কিন্তু ইউনিট। এই 4টা ইউনিটের মধ্যে 4টা আইটেমের মধ্যে যে কোনো 3টা আইটেমের মান প্রশ্নে দেওয়া থাকবে আর একটা আমরা বের করব। সেটা যে কোনো 3টা মান থাকবে আর একটা আমরা বের করব। বের করার সূত্র হচ্ছে আমরা একটাই পড়ব। তার সূত্র হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি সমান সমান ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস হচ্ছে সেলস। তাহলে ক্লোজিং ইনভেন্টরি সমান সমান সূত্র ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস কি? সেলস। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা যে কোনো মানে কি করতে পারবো? বের করতে পারবো। তাহলে আমরা 1 নম্বর স্টেপ থেকে কি শিখলাম? ওপেনিং, ক্লোজিং, প্রোডাকশন এবং সেলসের মধ্যে যে কোনো 3টার মান প্রশ্নে দেওয়া থাকবে আর একটা আমরা কি করব? বের করব। আরেকটা কথা সাথে সাথে মনে রাখতে হবে, সেটা হচ্ছে একই অঙ্কে যদি ওপেনিং এবং ক্লোজিং দুইটাই দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে ওপেনিংকে 0 ধরে ক্লোজিংয়ের মান আমরা বের করব। মনে থাকবে কথা? জি স্যার। তাহলে বলেন যদি শেষের কথাটা কি বললাম? একই অঙ্কে যদি ওপেনিং এবং ক্লোজিং দুইটাই দেওয়া থাকে, দুইটাই দেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে কি করব? ওপেনিং কে 0 ধরে ক্লোজিং বের করব। আর ক্লোজিং বের করার সূত্র কি? ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। গুড। এখানে কিন্তু সবকিছু ইউনিট আসবে। তাহলে প্রথম স্টেপটা আমরা আশা করি সবাই বুঝতে পারছি। 2 নম্বর স্টেপটা আমরা করব হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, অর্থাৎ এক ইউনিটের উৎপাদন খরচ। তো এই ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বের করার জন্য এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের 2টা মেথড, একটা হলো অ্যাবজর্পশন কস্টিং মেথড আর একটা হচ্ছে ভ্যারিয়েবল কস্টিং মেথড। তো অ্যাবজর্পশন কস্টিং মেথডের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট নির্ণয় করার ক্ষেত্রে 4টা আইটেম আসবে।
আর ভ্যারিয়েবল কস্টিং মেথডের ক্ষেত্রে আসবে 3টা আইটেম। তাহলে অ্যাবজর্পশনের ক্ষেত্রে কয়টা বলো তো দেখি? 4টা আইটেম। আর ভ্যারিয়েবলের ক্ষেত্রে কয়টা? 3টা আইটেম। 3টা। এই 4টার মধ্যে প্রথম হচ্ছে ম্যাটেরিয়াল। এখানে এটার মধ্যে আসবে সবই কিন্তু 1 ইউনিটের ব্যয়, অর্থাৎ ইউনিট প্রতি ব্যয় লাগবে আমাদের। তাহলে ম্যাটেরিয়ালের যে টাকাটা এটা অ্যাবজর্পশন মেথডের ক্ষেত্রে যা আসবে ভ্যারিয়েবল মেথডের ক্ষেত্রে তাই। লেবারের যে টাকাটা এটা অ্যাবজর্পশনের ক্ষেত্রে যা ভ্যারিয়েবলের ক্ষেত্রে তাই। ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড অথবা ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, মনে রাখবেন ফ্যাক্টরি ওভারহেড যে কথা, ম্যানুফ্যাকচারিং ওভারহেড সেম কথা। ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেডটা এটা অ্যাবজর্পশনের ক্ষেত্রে যা ভ্যারিয়েবলের ক্ষেত্রে সেম জিনিস। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যে টাকাটা এই টাকাটা শুধুমাত্র অ্যাবজর্পশনের ক্ষেত্রে আসবে, ভ্যারিয়েবলের ক্ষেত্রে এটা আসবে না। মনে থাকবে? জি স্যার। তাহলে বলেন তো দেখি ভ্যারিয়েবলের ক্ষেত্রে টোটাল কয়টা আইটেম আসবে? 4টা না 3টা? 3টা। কি কি বলেন? 3টা। কি কি বলেন? ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালস, লেবার, ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। ম্যাটেরিয়াল, লেবার, ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড অথবা ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আর অ্যাবজর্পশনের ক্ষেত্রে কয়টা আসবে? 4টা। বলেন কি কি? Materials, labor, variable factory, fixed factory overhead. ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এবং কি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তাহলে আমরা আশা করি যে 2টা স্টেপ পড়লাম, এই 2টা স্টেপকে আমরা মনে রাখতে পারবো ইনশাআল্লাহ জি পারবো। স্যার। আর অঙ্ক প্র্যাকটিস করতে করতে এগুলো অটোমেটিক মনে পড়বে, হ্যাঁ মুখস্থ হয়ে যাবে, অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে এগুলা। এরপরে 3 নাম্বার স্টেপ হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। এই ইনকাম স্টেটমেন্ট অ্যাবজর্পশন কস্টিং এর জন্য একটা মেথড আর ভ্যারিয়েবলের জন্য একটা। আমরা শুরুতে ভ্যারিয়েবল মেথডটা করব। আরেকটা মনে রাখবেন ভ্যারিয়েবল মেথডের ভ্যারিয়েবল কস্টিং মেথডে আরেকটা নাম হচ্ছে ডিরেক্ট কস্টিং মেথড। তাহলে ভ্যারিয়েবল কস্টিং মেথড যা ডিরেক্ট কস্টিং মেথড কি সেম। তো ইনকাম স্টেটমেন্ট আমরা করব 2টা মেথডের ক্ষেত্রে, ভ্যারিয়েবল ক্ষেত্রে এবং অ্যাবজর্পশন ক্ষেত্রে। শুরুতে আমরা ভ্যারিয়েবল মেথডটা কিভাবে করব সেটাই দেখাই। তো ভ্যারিয়েবল মেথডের ক্ষেত্রে আমাদের দাগটা কাটবো পার্টিকুলার টাকা। সর্বপ্রথম দিতে হবে সেলস। এই সেলসের টাকা বের করব সেলস ইউনিট ইনটু সেলিং প্রাইস পার ইউনিট, অর্থাৎ সেলস ইউনিটে 1 ইউনিটের বিক্রয় মূল্য দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে সেলসের টাকা। এই সেলস থেকে আমরা বাদ দিব ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। কি বাদ দেব বলো দেখি? ভ্যারিয়েবল কস্ট অফ কস্ট অফ গুডস সোল্ড। গুডস সোল্ড। এই ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে আসবে 4টা আইটেম। কয়টা আইটেম বলেন দেখি? 4টা item. 4টা আইটেম। এই 4টা আইটেমের মধ্যে প্রথম হচ্ছে ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস ক্লোজিং। ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস কি ক্লোজিং। ক্লোজিং। এই 3টা হচ্ছে ফিক্সড। এরপরে যেটা আছে সেটা আছে এটা বলবো এরকম যে আনফেভারেবল ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স অথবা ফেভারেবল ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স। কি বললাম? আনফেভারেবল ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স অথবা কি বলেন তো দেখি? ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স। Variable cost variance. তাহলে আনফেভারেবল ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স অথবা ফেভারেবল ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স। আনফেভারেবল যদি থাকে তাহলে সেটা যোগ করব, আর ফেভারেবল যদি থাকে তাহলে সেটা বিয়োগ করব। মনে থাকবে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এই আনফেভারেবল ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স বা ফেভারেবল ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্সটা এটা প্রশ্নে দেওয়া থাকবে, ঠিক আছে? যদি দেওয়া থাকে তাহলে এটা আসবে, যদি দেওয়া না থাকে তাহলে এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। কথা মনে থাকবে? জি স্যার। তাহলে জি স্যার। সেলস থেকে বাদ দিব ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এই ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে কয়টা জিনিস? টোটাল 4টা। বলেন তো দেখি প্রথমে কি? ওপেনিং Opening এর সাথে প্রোডাকশন production মাইনাস ক্লোজিং, minus closing আনফেভার যদি plus থাকে তাহলে প্লাস, unfavorable ফেভার থাকলে variable কি cost variance minus. মাইনাস। গুড। তাহলে সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড যদি বাদ দেই তাহলে আমরা পাবো হচ্ছে গ্রস কন্ট্রিবিউশন। কি পাবো বলো দেখি? গ্রস। Contribution. এই গ্রস কন্ট্রিবিউশন সাথে বাদ দিব একটা জিনিস, সেটা হচ্ছে ভ্যারিয়েবল মার্কেটিং ওভারহেড। অ্যান্ড মার্কেটিং এর নাম হচ্ছে সেলিং ওভারহেড অথবা কমার্শিয়াল ওভারহেড। তাহলে গ্রস কন্ট্রিবিউশন সাথে বাদ দেব কয়টা বলো দেখি? একটা, ভ্যারিয়েবল মার্কেটিং ওভারহেড। অ্যান্ড মার্কেটিং এর নাম আছে মার্কেটিং হতে পারে, সেলিং হতে পারে বা কমার্শিয়াল হতে পারে। মনে থাকবে? তাহলে জি স্যার। গ্রস কন্ট্রিবিউশন থেকে ভ্যারিয়েবল মার্কেটিং যদি বাদ দেই পাবো নিট কন্ট্রিবিউশন। কি পাবো?
Need contribution. এই নিট কন্ট্রিবিউশন থেকে বাদ দিব ফিক্সড কস্ট। কি বাদ দিব বলো দেখি? ফিক্সড কস্ট। Fixed এখানে cost. দুইটা আইটেমের ফিক্সড কস্ট আসবে। এক, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। দুই, ফিক্সড মার্কেটিং ওভারহেড। এক, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। দুই, ফিক্সড মার্কেটিং ওভারহেড। বলেন তো দেখি দুইটা ফিক্সড কস্ট কি কি ফিক্সড কস্ট আসবে? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, Factory overhead. marketing Fixed overhead. marketing overhead. ফ্যাক্টরি ওভারহেড আরেকটা নাম হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। মার্কেটিং আর দুইটা নাম হচ্ছে সেলিং ওভারহেড অথবা কমার্শিয়াল ওভারহেড। মনে থাকবে? তাহলে জি, স্যার। নিট কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট যদি বাদ দিই আমরা পাবো নিট প্রফিট। এই নিট প্রফিট পর্যন্তই হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট। তাহলে ভ্যারিয়েবল কস্টিং মেথডের ক্ষেত্রে আমরা ইনকাম স্টেটমেন্টটা কিভাবে করব সেটা আমরা এখানে দেখালাম। তাহলে শুরুতে আমার সাথে আবার একটু বলো। প্রথমে আমরা দিব কি? সেলস। সেলসটা বের করবে কি? সেলস ইউনিট ইনটু কি? সেলিং প্রাইস Selling price per per unit. পার unit. ইউনিট। এখান থেকে বাদ দিব হচ্ছে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এই Good ভ্যারিয়েবল sold. কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে কয়টা আইটেম আসবে? চারটা চারটা। ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস ক্লোজিং, আনফেভার থাকলে যোগ, ফেভারেবল থাকলে কি? বিয়োগ। বিয়োগ। তাহলে সেলস থেকে এইটা বাদ দিয়ে কি পাবো আমরা? গ্রস। Contribution. এখান থেকে বাদ দিব কি? ভ্যারিয়েবল মার্কেটিং ওভারহেড, ওভারহেড। বাদ দিয়ে কি হবে? Need contribution. নেট কন্ট্রিবিউশন। নেট কন্ট্রিবিউশন থেকে বাদ দিব কি? ফিক্সড কস্ট, Fixed cost. ফিক্সড কস্টের দুইটা আইটেম বলেন কি কি? Fixed factory overhead. Fixed marketing overhead. গুড। বাদ দেওয়া হবে নিট প্রফিট। ক্লিয়ার? জি স্যার। এবার আমরা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং ক্ষেত্রে সর্বপ্রথম সে আগেরটাই প্রথম দিব সেলস, যার সূত্র ভ্যারিয়েবল মেথডের ক্ষেত্রে যা, অ্যাবজর্পশনের ক্ষেত্রে সেম। ভ্যারিয়েবল মেথডের ক্ষেত্রে এখানে বাদ দিতাম ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, বাট অ্যাবজর্পশনের ক্ষেত্রে বাদ দিব শুধুমাত্র কস্ট অফ কি? গুডস সোল্ড। তাহলে অ্যাবজর্পশন ভ্যারিয়েবল ক্ষেত্রে আমরা টোটাল এখানে কয়টা আইটেম পড়াইছিলাম? চারটা। আর চারটা এই item। কস্ট অফ গুডস সোল্ডের মানে অ্যাবজর্পশন মেথডের ক্ষেত্রে আসবে পাঁচটা। কয়টা বলো দেখি? পাঁচটা। আগের চারটা সহ অতিরিক্ত আরেকটা, সেটা হচ্ছে আনফেভারেবল ফিক্সড কস্ট ভ্যারিয়েন্স বা ফেভারেবল ফিক্সড কস্ট ভ্যারিয়েন্স। ঠিক আছে? আগের চারটা সহ অতিরিক্ত আরেকটা। অতিরিক্তটার নাম কি? আনফেভারেবল ফিক্সড কস্ট ভ্যারিয়েন্স অথবা ফেভারেবল ফিক্সড কস্ট ভ্যারিয়েন্স। মনে থাকবে? জি স্যার। তাহলে সেলস থেকে যদি কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়া হয় অ্যাবজর্পশন মেথডের ক্ষেত্রে সরাসরি পাবো গ্রস প্রফিট। এখানে কোনো কন্ট্রিবিউশন নাই, সরাসরি প্রফিট, গ্রস প্রফিট। এই গ্রস প্রফিট থেকে বাদ দিব হচ্ছে অপারেটিং কস্ট। কি বাদ দিব বলো দেখি? অপারেটিং। Operating cost. এই অপারেটিং কস্টের মধ্যে দুইটা আইটেম। কয়টা আইটেম বলেন দেখি? দুইটা আইটেম। দুইটা আইটেম আসবে মার্কেটিং এর, ভ্যারিয়েবল মার্কেটিং আর একটা কি? ফিক্সড মার্কেটিং। ভ্যারিয়েবল মার্কেটিং আর একটা কি? Fixed marketing. ফিক্সড মার্কেটিং। তাহলে গ্রস প্রফিট থেকে ভ্যারিয়েবল মার্কেটিং ওভারহেড এবং ফিক্সড মার্কেটিং ওভারহেড যদি বাদ দেই তাহলে আমরা পাবো হচ্ছে নেট প্রফিট। Profit. মনে থাকবে? জি স্যার। তাহলে স্টেপটুকু দুই একবার দেখলে আশা করি মনে থাকবে। আর মার্কেটিং এর কয়েকটা নাম আছে। মার্কেটিং হতে পারে, সেলিং ওভারহেড হতে পারে বা কমার্শিয়াল ওভারহেড হতে পারে, যেটা আমরা আগেই বলছিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের 4 নাম্বার স্টেপ। আর সর্বশেষ স্টেপে আমরা করব হচ্ছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, যেটাকে আমরা বলবো হচ্ছে ব্যাংক, যেটাকে আমরা অনার্স ফার্স্ট ইয়ার পড়ছি, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট মানে ব্যাংক সমন্বয় বিবরণী। আর রিকনসিলিয়েশন মানে সমন্বয় বিবরণী। রিকনসিলিয়েশন করে আমরা আমাদের যে এই ইনকাম স্টেটমেন্ট করলাম ভ্যারিয়েবল এবং অ্যাবজর্পশন মেথডের ক্ষেত্রে যে ইনকাম স্টেটমেন্ট করলাম, ইনকাম স্টেটমেন্টটা হয়েছে কিনা সেটা প্রমাণ করবো আমরা রিকনসিলিয়েশন স্টেটমেন্টের মাধ্যমে। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে হবে দুইটা ধাপে। প্রথম ধাপ হলো চেঞ্জ ইন প্রফিট, 2 নম্বর ধাপ হলো চেঞ্জ ইন কি? ইনভেন্টরি। চেঞ্জ ইন প্রফিটটা অ্যাবজর্পশন মেথডের ক্ষেত্রে যে প্রফিট, ভ্যারিয়েবল মেথডের ক্ষেত্রে যে প্রফিট, এই দুইটার বিয়োগফল যে টাকাটা হবে। চেঞ্জ ইন ইনভেন্টরি ক্ষেত্রে এই দুইটার বিয়োগফল সেম টাকা হবে। যদি এই দুইটার টাকা যদি মিলা যায় তাহলে আমাদের সম্পূর্ণ ঠিক আছে, যদি অমিল হয় তাহলে ঠিক নাই। অ্যান্ড প্রফিটের টাকা তো সরাসরি প্রশ্নে দেওয়া থাকবে, কিন্তু চেঞ্জ ইন ইনভেন্টরি টাকাটা প্রশ্নে দেওয়া থাকবে। এটা আমাদের বের করতে হবে, যা বের করার সূত্র কি? ক্লোজিং মাইনাস ওপেনিং। ক্লোজিং মাইনাস ওপেনিং। ক্লোজিং তো ওপেনিং বাদ দিলে আমরা চেঞ্জ ইন ইনভেন্টরি পাবো, অ্যাবজর্পশন মেথডের ক্ষেত্রে পাবো, ভ্যারিয়েবল মেথডের ক্ষেত্রে পাবো। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 5টা স্টেপ। তাহলে প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা এখান থেকে বুঝতে পারলেন যে অ্যাবজর্পশন এবং ভ্যারিয়েবল মেথড অঙ্ক করার জন্য আমাদের কয়টা স্টেপে কাজ করতে হবে?
5টা স্টেপ প্রথম স্টেপে step. ওপেনিং, ক্লোজিং, প্রোডাকশন এবং সেলসের মধ্যে যার মান থাকবে না তার মানটা আমরা কি করে বের করব? 2 নাম্বার বের করব ম্যানুফ্যাকচারিং ওভারহেড, 3 নম্বরে বের করব ইনকাম স্টেটমেন্ট, অ্যাবজর্পশন মেথডের ক্ষেত্রে একটা, ভেরিয়েবল মেথডের ক্ষেত্রে একটা, আর সর্বশেষ কি করব? রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এই 5টা স্টেপ আপনারা সুন্দর করে অঙ্ক শুরু করার আগে চোখ বুজে 2বার করে পড়বেন। পড়ার পর এখন আমি যে অঙ্কটা প্র্যাকটিস করাবো এই অঙ্কটা হাতে কলমে করবেন। তারপর যেগুলো বাসায় কাজ দেবো বাসায় কাজগুলি করার চেষ্টা করবেন। হ্যাঁ, তো সর্বপ্রথম আমরা যে অঙ্কটা দেখতেছি সেটা হচ্ছে প্রবলেম 1 নাম্বার, যেটা 2017 সালে অ্যাকাউন্টিং আসছিল। এই প্রশ্নটা আমরা A to Z পুরাটাই দেখিয়ে দিতেছি, মনোযোগ সহকারে সবাই খেয়াল করেন। লেখা আছে দ্য ফলোয়িং পার্টিকুলার আর অ্যাভেলেবল ফ্রম দ্য বুকস অফ কোম্পানি ফর দ্য ইন্ডেট 2016। প্রথমে আছে সেলস 75,000 কেজি। তাহলে এটা হলো কেজি মানে হচ্ছে ইউনিট, তাহলে সেলস ইউনিট দিয়ে আছে 75,000। ফিনিশ গুড ইনভেন্টরি জানুয়ারি 1 তারিখ 2016 সাল, জানুয়ারি যেটা সেটাই হচ্ছে ওপেনিং, আর ডিসেম্বর যেটা সেটা কি ক্লোজিং। Closing. তাহলে ওপেনিং দিয়ে আছে 12,000 আর ক্লোজিং দিয়ে আছে কত বলেন দেখি? 17,000. তাহলে দেখেন আমাদের প্রশ্নে ওপেনিং দিয়ে আছে, ক্লোজিং দিয়ে আছে, সেলস দিয়ে আছে, নাই কোনটা বলেন দেখি? 4টা আইটেমের মধ্যে প্রোডাকশন নাই। তাহলে প্রোডাকশনটা আমরা কি করব? সুন্দর করে বের করে নিব, মনে থাকবে? জি স্যার। কিন্তু বের করার সূত্র কি? ক্লোজিং সমান সমান ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস কি সেলস। আসেন আমরা তাহলে এইটা দিয়ে শুরু করি। সবাই কি সলিউশন পিডিএফটা দেখতেছি? জি স্যার। নেক্সট স্টেপ 1 ক্যালকুলেশন অফ প্রোডাকশন ইউনিট, ক্লোজিং সমান সমান ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। তাহলে ক্লোজিং মান ছিল 17,000, ওপেনিং মান ছিল 12,000, প্রোডাকশন আমরা বের করব, আর সেলস হলো 75। এখন এই 12,000 থেকে 75,000 যদি বাদ দেই, এটা মাইনাস, এই মাইনাসটা এই 17,000 সাথে যোগ হয়ে গেছে কত? 80,000। অতএব প্রোডাকশন ইউনিট সমান সমান হয়ে গেছে 80,000 কেজি। তাহলে আমাদের ওপেনিং ছিল, ক্লোজিং ছিল, সেলস ছিল না প্রোডাকশন আমরা বের করলাম কত হাজার বলো দেখি? 80,000 কি? প্রথম স্টেপে আমরা যে কাজটা করছি, কাজটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। 2 নম্বর স্টেপ আমরা বের করব ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। এটা অ্যাবজর্পশনের ক্ষেত্রে আসবে কয়টা? 4টা। ভেরিয়েবল ক্ষেত্রে কয়টা? 5টা। 5টা। রাইট, অ্যাবজর্পশন মেথডের ক্ষেত্রে 4টা, আর ভেরিয়েবল ক্ষেত্রে কয়টা? 3টা। 5টা। অ্যাবজর্পশনের ক্ষেত্রে 4টা, ভেরিয়েবল ক্ষেত্রে 3টা। আসেন তাহলে আমরা একটু প্রশ্নগুলি দেখে নেই। তো এটার প্রশ্নে লেখা আছে সেলিং প্রাইস পার ইউনিট 1 কেজির দাম হচ্ছে 10 টাকা। তার মানে এটা হলো সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে আছে। 75,000 10 দ্বারা গুণ করলে সেলসের টাকা পাবো। এই যে ভ্যারিয়েবল কস্ট প্রোডাকশন 4 টাকা পার কেজি, এই ভ্যারিয়েবল কস্ট প্রোডাকশন কথার মানে হচ্ছে ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেডের মান দিয়ে আছে। ভ্যারিয়েবল কার মান দিয়ে আছে বলো দেখি? ফ্যাক্টরি ওভারহেড। প্রতি কেজির দাম দিয়ে আছে 4 টাকা। আর পরক্ষণে দিয়ে আছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দিয়ে আছে 1,60,000 টাকা। ব্র্যাকেটে লেখা আছে নর্মাল ক্যাপাসিটি 80,000 কেজি। তাহলে 1,60,000 টাকা হচ্ছে 80,000 কেজির জন্য। তাহলে 1 কেজি দাম কয়টা করে পড়ছে বলো দেখি? বলো, 1,80,000 টাকা হচ্ছে 1,60,000 টাকা 80,000 কেজির জন্য। তাহলে 1 কেজি দাম কত? 2 টাকা। 2 টাকা। তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের পার ইউনিট টাকা পেলাম কয় টাকা? 2 টাকা। আর ভ্যারিয়েবল ওভারহেড টাকা পেলাম কয় টাকা বলো দেখি? 4 টাকা। ঠিক আছে? নিচে বলা আছে যে ভ্যারিয়েবল অ্যান্ড ফিক্সড মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 1 টাকা পার কেজি অফ সেলস। সেলসের যে ইউনিট তার প্রতি ইউনিটের দাম হচ্ছে 1 টাকা করে হবে ভ্যারিয়েবল মার্কেটিং ওভারহেড টাকা। আর ফিক্সড টাকা দিয়ে আছে 1.5 লাখ টাকা রেসপেক্টিবিলিটি। তাহলে ভ্যারিয়েবল সম্পর্কে সেলস ইউনিটের প্রতি কেজির দাম হচ্ছে 1 টাকা করে, তারপরে সেলস ইউনিট ছিল 75 ইন্টু 1 হবে। আর ফিক্সড মার্কেটিং দিয়ে আছে প্রশ্নে সরাসরি টাকা দিয়ে আছে 1.5 লাখ টাকা। স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেম ইজ ইউজ রিকোয়ার্ড 1 নম্বর বলছে ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার 2016 আন্ডার দ্য অ্যাবজর্পশন কস্টিং মেথড অ্যান্ড ডিরেক্ট কস্টিং মেথড। তো অ্যাবজর্পশন বা ডিরেক্ট কস্টিং করার জন্য আমরা 5টা স্টেপে কাজ করি, এর মধ্যে একটা স্টেপ কাজ শেষ হয়েছে। আমরা 2 নম্বর স্টেপে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। তো ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট ক্ষেত্রে সর্বপ্রথম দিয়ে লাগে ম্যাটেরিয়াল এবং কি লেবার। আমাদের প্রশ্নে A to Z পুরাটাই পড়লাম, কখনো ম্যাটেরিয়াল এবং লেবার মানটা আমাদের প্রশ্নে কি দেওয়া নাই যেহেতু ওরা বাদ। এরপর আমাদের ম্যাটেরিয়াল বা লেবারের উপর আসে কি? ভ্যারিয়েবল ওভারহেড। ভ্যারিয়েবল ওভারহেড আমাদের কয় টাকা দিয়ে আছে? 4 টাকা। 4 টাকা। তাহলে ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেডটা এটা অ্যাবজর্পশনের ক্ষেত্রে আসে, আবার কি ক্ষেত্রে আসে বলো দেখি?
ভ্যারিয়েবল ক্ষেত্র কি আসে। ভ্যারিয়েবল ক্ষেত্রে তাহলে আসে। আমরা দাগ লিখছি ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, পার্টিকুলার অ্যাবজর্পশন কস্ট এবং ভ্যারিয়েবল কস্টিং। প্রথমে লিখছি ভ্যারিয়েবল কস্ট প্রোডাকশন বা ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এটা অ্যাবজর্পশন 4 টাকা, ভ্যারিয়েবল ক্ষেত্রে কয় টাকা 4 টাকা। আর ফিক্সড ফ্যাক্টরি 1,60,000 ছিল, 80,000 ধরেন, তাহলে প্রতি কেজির দাম আমরা বলা 2 টাকা। তাহলে এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কি দুইটার ক্ষেত্রে আসবে না শুধুমাত্র অ্যাবজর্পশনের ক্ষেত্রে বলো দেখি? শুধু অ্যাবজর্বেশন তাহলে অ্যাবজর্পশনের ক্ষেত্রে কত 2 টাকা, আর ভ্যারিয়েবল ক্ষেত্রে কি 0। আমরা 0 পড়ছিলাম 4টা আইটেম, কিন্তু দিলাম কয়টা 2টা, বাদ বাকি 2টা নাই, এই জন্য দিই নাই। তাহলে অ্যাবজর্পশনের ক্ষেত্রে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট পয়েন্ট হলো 6 টাকা, আর ভ্যারিয়েবল হলো কয় টাকা বলো দেখি? 4 টাকা। টাকা স্টেপ নাম্বার 2 নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। নাই। পারবো তো আমরা? জি স্যার। ওকে, এবার আমরা ইনকাম স্টেটমেন্ট করব। প্রথমে আমরা ভ্যারিয়েবল কস্টিং করব। তো ভ্যারিয়েবল কস্টিং ক্ষেত্রে সর্বপ্রথম দেওয়া লাগে কি সেলস। আমাদের প্রশ্নে সেলস ইউনিট ছিল 75,000, আর 1 কেজির দাম ছিল কয় টাকা বলো দেখি? 10 টাকা। তাহলে সেলস দিছি 75 ইন্টু 10 সমান সমান 7 লক্ষ কত 50,000। 50,000 ভ্যারিয়েবল ক্ষেত্রে আমরা কি শুধু কস্ট অফ গুডস লিখি না ভ্যারিয়েবল কস্ট অফ গুডস লিখি বলো দেখি? ভ্যারিয়েবল এখানে কয়টা জিনিস আসে টোটাল? 4টা। 4টা জিনিস। আর অ্যাবজর্পশনের ক্ষেত্রে কয়টা? 5টা। 5টা। তাহলে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস ক্ষেত্রে প্রথমে ওপেনিং, অ্যান্ড ওপেনিং ইউনিট আমাদের প্রশ্নে ছিল 12,000। এই 12,000কে পার ইউনিট দ্বারা গুণ করতে হবে। পার ইউনিট হচ্ছে অ্যাবজর্পশনের ক্ষেত্রে পার ইউনিট হচ্ছে 6 টাকা, আর ভ্যারিয়েবল ক্ষেত্রে পার ইউনিট হচ্ছে কয় টাকা বলো দেখি? 4 টাকা। আমরা করতেছি আমরা যেহেতু ভ্যারিয়েবল, এর জন্য আমাদের কয় টাকা দ্বারা গুণ করতে হবে? 4 টাকা। 4 টাকা। তাহলে এই যে 12,000 ইন্টু 4, প্রোডাকশন ছিল 80,000, তাহলে প্রোডাকশন ছিল না, প্রোডাকশন আমরা বের করছি কত কেজি? 80,000। তাহলে 80,000 ইন্টু 4, আর মাইনাস হলো ক্লোজিং। ক্লোজিং আমাদের প্রশ্ন ছিল 17,000, 17,000 ইন্টু কত 4, 4 তাহলে 3টা। আর 4 নাম্বার আমরা বুঝলাম ফেভারেবল অথবা আনফেভারেবল ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স, সেটা আমাদের প্রশ্নে দেওয়া থাকে, কিন্তু আমাদের প্রশ্নে ওই রিলেটেড কোনো আইটেম দেওয়া নাই। অতএব 4টার মধ্যে থেকে কয়টা আসলো? 3টাই। অ্যান্ড 48,000, 3,20,000 এই দুটো যোগ করে 68,000 যদি বাদ দেই, তাহলে মান হয় 3 লক্ষ টাকা। তাহলে 3 লক্ষ টাকা ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বের করছি। এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এখন সেলস থেকে এই ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে পেলাম গ্রস কন্ট্রিবিউশন। গ্রস কন্ট্রিবিউশনের সাথে বাদ দিব ভ্যারিয়েবল কি বলো তো? শুধুমাত্র ভ্যারিয়েবল মার্কেটিং। ভ্যারিয়েবল মার্কেটিং টাকা কি 1.5 লাখ টাকা দিয়েছে নাকি সেলসের পার কেজি 1 টাকা দিয়েছে? পার কেজি। পার কেজি 1 টাকা, আর 1.5 লাখ টাকা তো ফিক্সড টাকা নাকি? তাহলে আমাদের সেলস ইউনিট ছিল 75, তাহলে আমরা দিছি 75 ইন্টু 1 সমান সমান 75,000। এই দুইটার বিয়োগফল নিট কন্ট্রিবিউশন 3,75,000 টাকা। নিট কন্ট্রিবিউশন বোঝা গেছে? জি স্যার। এই নিট কন্ট্রিবিউশনটা বাদ দিব ফিক্সড কস্ট। এই ফিক্সডের মধ্যে দুইটা জিনিস বলেন তো কি কি? ফিক্সড কস্টের মধ্যে দুইটা। মার্কেটিং ওভারহেড ফিক্সড। হ্যাঁ বলেন। দুইটা ফিক্সড কস্ট কি কি? ফিক্সড মার্কেটিং ওভারহেড, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। গুড, এই তো ভালো পারছেন। তাহলে ফিক্সড মার্কেটিং, তাহলে ফিক্সড মার্কেটিং কি 1 টাকা নাকি 1.5 লাখ টাকা? 1.5 লাখ টাকা। ফিক্সড ফ্যাক্টরি কত টাকা দিয়ে আছে? 1,60,000। 60,000। এই যে দিছি 1.5 লাখ 1,60,000, দুইটা মিলে হচ্ছে 3,10,000, আর এই দুইটার বিয়োগফল নিট ইনকাম 65,000 টাকা। বুঝতে পারছেন? জি স্যার। এই ইনকাম স্টেটমেন্ট পুরোটা দেখেন, যদি কোনো কনফিউশন থাকে আমার সাথে কথা বলতে পারেন। কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? না স্যার, প্রশ্ন নাই। ওকে, এবার আমরা অ্যাবজর্পশনের ক্ষেত্রে আসবো। অ্যাবজর্পশনের ক্ষেত্রে সেলস আগেরটাই 75 ইন্টু 10, এন্ড অ্যাবজর্পশনের ক্ষেত্রে শুধু কস্ট অফ গুডস সোল্ড আসে নাকি? জি এখানে স্যার। কয়টা জিনিস বলো? টোটাল 5টা। আগের পাঁচটা অঙ্কে জিনিস। যেহেতু 4টার মধ্যে 3টা আছে, তাহলে এই অঙ্কে আমাদের 4টার মধ্যে 3টা, আরেকটা আমাদের অতিরিক্তভাবে আসবে, কিন্তু সেটা আছে কিনা সেটা দেখতে হবে আগে। এখন আগের অঙ্কে পার ইউনিট আমরা 4 দ্বারা গুণ করছি, কিন্তু অ্যাবজর্পশনের ক্ষেত্রে আমরা পার ইউনিট কত বের করছি? 6 6। এই জন্য আগের মানগুলি 12,000 ইন্টু 6, 80,000 ইন্টু 6, 17,000 ইন্টু 6। বুঝতে পারছি? জি স্যার। এর সাথে আমাদের আসবো ফেভারেবল অথবা আনফেভারেবল ভ্যারিয়েবল কস্ট ভ্যারিয়েন্স, যেটা আমাদের প্রশ্নে দেওয়া নাই। আর একটা হচ্ছে ফেভারেবল অথবা আনফেভারেবল ফিক্সড কস্ট ভ্যারিয়েন্স। এই ফিক্সড কস্ট ভ্যারিয়েন্সটা তখনই বের করতে হবে
মনে রাখতে হবে যখন প্রশ্নে দুইটা প্রোডাকশন দেওয়া থাকবে, কয়টা প্রোডাকশন বলো দেখি? দুইটা একটা প্রোডাকশন। হলো অ্যাকচুয়াল প্রোডাকশন আর একটা হচ্ছে বাজেটের প্রোডাকশন। একটা কি প্রোডাকশন বলেন দেখি? অ্যাকচুয়াল প্রোডাকশন অ্যাকচুয়াল আর প্রোডাকশন, একটা কি বাজেটের বাজেটের প্রোডাকশন। প্রোডাকশন। বাজেটের প্রোডাকশনের নাম হচ্ছে নরমাল ক্যাপাসিটি। বাজেটের প্রোডাকশন নাম কি বলো দেখি? নরমাল। নরমাল ক্যাপাসিটি। এখন প্রশ্ন হচ্ছে দুইটা থাকলেই যে বের করতে হবে এমন কোনো কথা না। যদি দুইটা মান যদি সিমিলার হয় তাহলে কোনো ডিফারেন্স নেই, আর যদি ডিফারেন্স না হয় তাহলে ফেভারেবল এবং আনফেভারেবল কিছুই হবে না। আমাদের প্রশ্নে যে নরমাল ক্যাপাসিটি দিয়ে আছে কত হাজার কেজি বলো দেখি? ৮০,০০০। ৮০,০০০। আর আমরা প্রোডাকশন কত বের করছিলাম বলো দেখি? ৮০,০০০। ৮০,০০০। তাহলে দুইটা ৮০,০০০। যেহেতু সেম মান, এখানে কোনো ডিফারেন্স নাই। যদি ডিফারেন্স থাকতো তাহলে আনফেভারেবল অথবা ফেভারেবল হইতো। কথা বুঝতে পারছি? জি স্যার। তা যেহেতু দুইটার মান সেম, এই জন্য আনফেভারেবল ফিক্সড কস্ট ভ্যারিয়েন্সটা হয় নাই। এই জন্য এখানে পাঁচটার পরিমাণ আসছে কয়টা? ওই তিনটাই। তাহলে ৭২ প্লাস 4,80,000 মাইনাস 1,02,000 বিয়োগ হবে 4,50,000। তাহলে 7,50,000 থেকে 4,50,000 যদি বাদ দেয়, গ্রস প্রফিট দাঁড়াবে 3,00,000 টাকা। বুঝতে পারছি? জি স্যার। এখন গ্রস প্রফিটের সাথে বাদ দিব কি? অপারেটিং কস্ট। এখন অপারেটিং কস্টের মধ্যে দুইটা আইটেম কি কি বলেন দেখি? মার্কেটিং ওভারহেড। ভ্যারিয়েবলের টাকা এবং ফিক্সড টাকা। শেষ কথা। ও হ্যাঁ। ভ্যারিয়েবলের টাকা এবং দুইটাই মার্কেটিং, একটা ফিক্সড একটা কি ভ্যারিয়েবল, নাকি? তাহলে জি বলেন তো স্যার। দেখি, ভ্যারিয়েবল মার্কেটিং সময় বলা ছিল পার কেজি কয় টাকা? ১ টাকা। আর ফিক্সড সময় বলেছিল 1,50,000 টাকা। তাহলে পার কেজি 1 টাকা মানে ৭৫,০০০ ইন্টু 1, আর ফিক্সড টাকা তো 1,50,000 দিয়ে আছে। এই দুইটা মিলে হচ্ছে 2,25,000, আর এই দুইটা বিয়োগফল নিট প্রফিট ৭৫,০০০ টাকা। বুঝতে পারছেন? জি স্যার। ইনকাম স্টেটমেন্টটা ভালো করে দেখেন, কারো কোনো প্রশ্ন থাকলে কথা বলেন। না স্যার, প্রশ্ন নেই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্টে যে অ্যাবজর্পশন এবং ভ্যারিয়েবল ছিল দুইটা আমাদের সে, এবং 2 নম্বর হচ্ছে রিকনসিলেশন। তো আমরা রিকনসিলেশন করব। রিকনসিলেশন কয়টা স্টেপে করতে হয়? দুইটা স্টেপে। প্রথমে চেঞ্জ ইন প্রফিট এবং কি চেঞ্জ ইন ইনভেন্টরি। তাহলে চেঞ্জ ইন প্রফিটটা নেই, প্রথমে আন্ডার অ্যাবজর্পশন। তাহলে অ্যাবজর্পশন মেথডের ক্ষেত্রে প্রফিট বের করছি কত? 75। এই যে 75 দিছি। পরেরটা হচ্ছে ভ্যারিয়েবল মেথড। ভ্যারিয়েবল মেথডের ক্ষেত্রে প্রফিট কত পাইছি এখানে? ৬৫,০০০। 65। তাহলে 75 এবং 65 ডিফারেন্স হচ্ছে 10,000 টাকা। এবারে চেঞ্জ ইন ইনভেন্টরি, এটা সূত্র কি? ক্লোজিং মাইনাস কি? ওপেনিং। প্রথমে অ্যাবজর্পশন মেথডের ক্ষেত্রে ওপেনিং থেকে ক্লোজিং বাদ দেব। তাহলে যে অ্যাবজর্পশন মেথডের ক্ষেত্রে ক্লোজিং বের করছে 1,02,000, ওপেনিং কত বলো দেখি? 72। এই দুইটার ৭২,০০০। ডিফারেন্স। তাহলে দুইটার ডিফারেন্স হলো 30,000 টাকা। আর ভ্যারিয়েবল মেথডের ক্ষেত্রে দেখেন, ক্লোজিং আমাদের ছিল 68,000, ওপেনিং ছিল কত? 48। তাহলে দুইটার ডিফারেন্স হচ্ছে 20,000 টাকা। এবং 20,000, 30,000 এবং 20,000 ডিফারেন্স হচ্ছে 10,000 টাকা। তা দেখেন এখানে আমাদের চেঞ্জ ইন প্রফিট 10,000, এখানে চেঞ্জ ইন ইনভেন্টরি কত? 10,000। দুটো টাকা মিলে গেছে না? জি স্যার। এই দুটো টাকা যখন মিলে যাব তখন মনে করবো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার সম্পূর্ণ কি আছে, ঠিক আছে। আর যদি না মিলে তাহলে কোথাও কি গন্ডগোল আছে। বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমি আপনাদের কাজটা কি, প্রথমেই যে রুলসটা বললাম 1 থেকে 5টা স্টেপ, এই 1 থেকে 5টা স্টেপ আপনারা সুন্দর করে A to Z পুরাটাই ভালো করে একবার পড়বেন। 2বার পড়বেন। 2বার পড়ার পরে আমি যে প্রবলেমে 1 নম্বর অঙ্কটা করে দিলাম, এই অঙ্কটা হাতে কলমে A to Z পুরাটাই করবেন। ঠিক জি আছে? স্যার। করার পরে আমি আপনাদের কিছু বাসায় কাজ দেব, বাসায় কাজগুলো একটু আপনারা কি করবেন? প্র্যাকটিস করবেন। ঠিক আছে? 1 নম্বর অঙ্কের হুবহুব অঙ্ক হচ্ছে প্রবলেম 3 নম্বর অঙ্কটা। ঠিক আছে? পরিবর্তনটা কি? আগে যেগুলা যা ছিল তার ডাবল করছে। যেমন আগে সেলস ইউনিট ছিল 75, এনে দিয়ে আছে কত? 1,50,000। ১,২৫,০০০। আগে ইনভেন্টরি ছিল 12,000, এখানে দিয়ে আছে কত? 24,000। আগে ক্লোজিং ছিল 17,000, এখানে দিয়ে আছে কত? 34। মানে সবকিছু কি করছে? ডাবল করছে। ঠিক আছে? জি স্যার। আজকে যেহেতু নতুন, এর জন্য আমি শুধুমাত্র দুইটা বাসার কাজ দিলাম, প্রবলেম 1 আর প্রবলেম 1 নম্বরের অঙ্ক হুবহুব অঙ্ক হচ্ছে প্রবলেম 3, এর জন্য প্রবলেম 3টা আমি দিলাম। আগামী ক্লাসে আপনাদের কাজ হচ্ছে যদি প্রবলেম 1 এবং প্রবলেম 2 এর মধ্যে কোনো সমস্যা থাকে, সমস্যাগুলো আমি আপনাদের দেখাবো, এরপরে প্রবলেম 2 দিয়ে আমি শুরু করব। আগামী ক্লাস থেকে কিন্তু বাসার কাজগুলো কি বাড়তে থাকবে। ঠিক আছে?
ওকে স্যার প্রথম দিন দিলে ভয় পাবেন, কারণ প্রথম দিন অঙ্ক করার পর একটু বেসিকটা ক্লিয়ার হলে আপনার মনে সাহস বাড়বে, এরপর আগামী ক্লাসে আরও কয়েকটা অঙ্ক করে দিলে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি এই পর্যন্ত রাখবো। আজকের ক্লাস নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন।